দেখো না, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গাযাত্রার জ্যান্ত মারা। রেদো তো পাশেও বলল, একটা কাপড় পরেছে যেন চাষার মতন। ও সাজ্জান মেয়ে কেউ যেন পোশাক পরতেও শেখায়নি। নাপিত ভাইয়া মুচকি হেসে বললেন, চুল কেটেছে দেখো, যেন মাথার উপর কাজটা চালাচ্ছে। দি নাইট অফ থ্রিলস প্রেজেন্টস স্বর্ণযুগের রূপকথা উইথ TNT রাজু। একটু কল্পনা, একটু প্রেম, একটু অনুরাগ আর স্নেহের ছোঁয়া, যার অতীত কাহিনী বুনে দেয় এক স্বর্ণালী উপাখ্যান। এই কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে। বাড়িতে তাই হুলুস তুলুস। চাকর, বামুন, ধোপা, নাপিত, দরগা, পেয়াদা সবাই বলে, এই দৌড়ে চল, দৌড়ে চল। যে আসে সেই বলে, কি চমৎকার ছবি, সাহেবের আঁকা। বুড়ো যে সরকার মশাই, তিনি বললেন, সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক ধাড়ি মতন ঠান্ডা হাসি। শুনে অবাক হয়ে সবাই বললেন, যা হোক, সাহেব হাসিটুকু কিন্তু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টুখুড়ো, তিনি বললেন, না, চোখ দুটো যা এঁকেছে না, ওরই দাম 1000 টাকা। চোখে দেখলে গোষ্ঠ ঠাকুরদার কথা মনে পড়ে। শুনে 21 জন এক বাক্যে হ্যাঁ হ্যাঁ করে সায় দিয়ে উঠল। রেদো দোপা তার কাপড়ে পোড়লা নামিয়ে বলে, কি এই তোফা ছবি, কাপড়খানা ইস্ত্রি যেন এই রেদো দোপার নিজের হাতের করা রে। নাপিত তার খুরের থলি দুলিয়ে বললে, আমি 19 বছরের বাবুর চুল ছাঁটছি, আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখানি ছবির মতন ছবি। আমি যখনই চুল ছাঁটি, বাবু আয়না দেখে ওই রকম খুশি হন। বাবুর আহ্লাদি চাকর কেনারাম বলল, বলবো কি ভাই, এমন জলজান্ত ছবি আমি তো ঘরেই ঢুকেই এক পেন নাম ঢুকে চেয়ে দেখি, বাবু তো নয়, শুধু ছবি। সবাই বললে, তা ভুল হবারই তো কথা। যাই হোক, আশ্চর্য ছবি বটে। তারপর সবাই মিলে ছবির নাক, মুখ, গোঁফ, দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সেই সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিল আছে এবং মিলেও যাচ্ছে। সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন, এই শুনছ, একটা বড় ভুল হয়ে গেছে। কলকাতা থেকে ওরা লিখেছে যে ভুলে আমার ছবি পাঠাতে গিয়ে কার না কার ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন, এই দেখেছো দেখেছো, ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভাবছি অমন ভিড় কুটে দেওয়া প্যাগনা হাসি, এবার কার ছবি? খুড়ো বললেন, দেখো না, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গাযাত্রার জ্যান্ত মারা। রেদো তো পাশেও বলল, একটা কাপড় পরেছে যেন চাষার মতন। ও সাজ্জান মেয়ে কেউ যেন পোশাক পরতেও শেখায়নি। নাপিত ভাইয়া মুচকি হেসে বললেন, চুল কেটেছে দেখো, যেন মাথার উপর কাজটা চালাচ্ছে। কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বলল, আমি সকালবেলা ঘরে ঢুকে চোর ভেবে চমকে উঠেছি, আর একটু হলেই মেরেছিলাম আর কি। আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি। আমার সামনে ও কথা বললে মুখ থিড়ে দিতাম না। তখন সবাই মিলে এক বাক্যে বললেন যে হ্যাঁ, সবাই টের পেয়েছিল এটা বাবুর ছবি নয়।
বাবুর নাক কি অমন চাটালো? বাবুর কি হাঁসের পায়ের মতো কান? ও কি বসেছে, না ভালুক নাচছে? পণ্ডিত মশাই ভট্টাচার্যি বামুন, সাদাসিধে, শান্তশিষ্ট, নিরীহ মানুষ। বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে। কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে, আর সর্ষে পিষে তা থেকে তেল বেরুচ্ছে, আর গলার ঘণ্টাটা টুং টাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হলো। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার। তিনি কলুকে জিজ্ঞাসা করলেন, ও হে কলুর পো, ওই জিনিসটা কি হে? কলু বলল, আগে ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, এটা কি রকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয়। তার মানে, এই তার মানে কি? কলুকে আবার জিজ্ঞাসা করলেন, ঘানি ফল হয় না? কলু বলল, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন। তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, তেল কি করে হয়? কলু বলল, ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন, ও বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন, এমন সময় হঠাৎ তার মনে আরো একটা খটকা লাগলো। আচ্ছা, এই গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কলুর পো, সবই তো বুঝলাম, কিন্তু তোমার এই গরুর গলায় ঘণ্টা দেওয়ার অর্থটা কি হে? ওতে কি তেল ঝাড়বার সুবিধা হয় নাকি? কলু বলল, সব সময় তো আর গরুটার উপর চোখে চোখ রাখতে পারি নে, তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, আর থামলেই ঘণ্টার আওয়াজ বন্ধ হয়। আমিও টের পেয়ে তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি। তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন, কলুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই না খেলিয়েছে। গরুটার আর ফাঁকি দেবার জো নেই, একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে, আর কলুর পো তেড়ে উঠেছে। এইরকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন। এমন সময় হঠাৎ তার নে হলো, আচ্ছা, গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টাটা বাজবে। তখন কলুর পো টের পাবে কি করে? ভট্টাচার্য মশাইয়ের ভারী ভাবনা হলো, গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে তো কলুরই তো লোকসান। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, হ্যাঁ হে, ওই যে ঘন্টার কথা বললে, ওটার মধ্যে মস্ত গলদ থেকে গেছে যে। আচ্ছা, গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে? কলু বিরক্ত হয়ে বলল, ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কি রকম? পণ্ডিত মশাই বললেন,
এই মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথাটা নাড়তে থাকে, তাহলে তো ঘন্টা তো বাজবেই। কিন্তু তোমার ঘানি তো আর চলবে না, তখন কি করবে? কলু তখন তেল মাপছিল। সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তারও তো বুদ্ধি হবে? সে আপনার টোলেও যায়নি, শাস্ত্রও পড়েনি, আর গরুর মাথায় অত মতলবও খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, হ্যাঁ ঠিক, তাও তো বটে। মূর্খ ন্যায়শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দে আছে। মুখে মারি পালোয়ানের বিজয় না, তার মতো পালোয়ান নাকি আর নাই। ঠুকে মারি সত্যিকারের মস্ত পালোয়ান। মুখে মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। শেষে একদিন ঠুকে মারি আর থাকতে না পেরে কম্বলে 90 মণ আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখে মারির বাড়ির দিকে রওনা হলো। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকে মারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে লাগলো। তারপর চোঁ চোঁ করে এক ভীষণ লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটা সেই আঠা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেলল। শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল। সেই ডোবাতে এক হাতি রোজ জল খেতে আসতো। সেদিনও সে জল খেতে এলো। দেখে কি ডোবা একেবারে খালি। হাতি তো ভীষণ রেগে গেল। দেখলো পাশেই একটা মানুষ শুয়ে আছে। সে তাকে দেখে ভাবলো যে মনে হয় এই মানুষটার কারসাজি। সে তাড়াতাড়ি তার মাথায় গদা পায়ের মারলো এক লাথি। ঠুকে মারি বলল, ওরে, মাথা টিপে দিবি যদি একটু ভালো করে দে না বাবু। হাতির তখন আরো বেশি রাগ হলো। সে সুরে করে একেবারে ঠুকে মারিকে তুলে আছাড় মারতে চাইল। কিন্তু তার আগেই ঠুকে মারি তড়াক করে লাফিয়ে উঠে হাতি মশাইকে থলের মধ্যে পুরে রওনা হলো। খানিক দূরে গিয়ে সে মুখে মারির বাড়ির কাছে এসে হাজির হলো। আর বাইরে থেকে চেঁচাতে লাগলো, ওই হে মুখে মারি, মুখে মারি ভারী, তুমি নাকি পালোয়ান? সাহস থাকে তো লড়ো না এসে। শুনে মুখে মারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মুখে মারির বউ বলল, আগে কথা যে বাড়িতে নেই, কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন। মুখে মারি বলল, এটা তাকে দিয়ে বলো যে এর মালিকের সঙ্গে সে লড়তে চায়। এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল। ব্যাপার দেখে বাড়ির লোকের তো চোখ কুস্তির। কিন্তু মুখে মারির খোকা হেঁড়ে গলায় বলে উঠল, ও মা, মাগো, দুষ্টু লোকটা আমাদের বাড়ির দিকে একটা ইঁদুর ফেলেছে, কি করি বলো তো? শুনে তার মা বলল, কিছু ভয় নেই, তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষাই দেবেন। এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও। এই কথা বলা মাত্রই ঝাঁটায় ঝটপট শব্দ হলো। আর ছেলেটা বলল, ওই যা, ইঁদুরটা নর্দমায় পড়ে গেল। ঠুকে মারি ভাবলো, যার খোকা এইরকম সে নিশ্চয়ই আমার উপযুক্ত এবং জুড়িও হবে। বাড়ির সামনে একটা তাল গাছ ছিল, সেইটা উপড়ে নিয়ে ঠুকে মারি হেঁকে বলল, ওরে খোকা, তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল,
তাই এটা নিয়ে চললাম। খোকা তৎক্ষণাৎ বলে উঠল, ও মা, দেখেছো ওই দুষ্টু লোকটা বাবার খড়িকের কাঠি নিয়ে পালিয়ে গেল গো। খড়িকের কাঠি শুনে ঠুকে মারি চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল। সে ভাবলো, দরকার নেই বাবু ওইসব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তখনই হন হন করে সেই গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল। মুখে মারি বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলো, কিরে লোকটা গেল কই? খোকা বলল, সে ওই তাল গাছটা নিয়ে পালিয়ে গেল। তা তুই তাকে কিছু বললি না কেন? নিয়ে গেল, তা আমি কি বলবো? এই কথা শুনে মুখে মারি ভয়ানক রেগে বলল, কত ভাগা, তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি? দরকার হলে দুটো কথা বলতে তো পারিস নে। যা, আজই তোকে গঙ্গায় ফেলে দিয়ে আসবো। এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল। কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয়, সে অনেক দূরে। মুখে মারি হাঁটছে হাঁটছে আর ভাবছে, ছেলেটা যখন কান্নাকাটি করবি তখন তাকে বলবো, আচ্ছা এবারে তোকে না ছেড়ে দিলাম। কিন্তু ছেলেটা কাঁদেও না, কিছু বলেও না। সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে। তখন মুখে মারি তাকে ভয় দেখিয়ে বলল, না আর দেরি নেই, এই গঙ্গা এসে পড়লো বলেই। ছেলেটা চট করে উঠে বলল, হ্যাঁ বাবা, বড্ড জলের ছিটা লাগছে যে। শুনে মুখে মারি চক্ষু স্থির। সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বলল, এই শিগগির বল, সত্যি করে বল, লোকটাকে তুই কিছু বলেছিস কি না? ছেলেটি বলল, ওকে আমি কিছু বলিনি, আমি শুধু মাকে চেঁচিয়ে বললাম ওই দুষ্টু লোকটা বাবার খড়িকের কাঠি নিয়ে পালিয়ে গেল। মুখে মারি একগাল হেসে তার পিঠ থাবড়ে বলল, শাবাশ ছেলে, বাপ কা বেটা। নন্দলালের ভারী রাগ। অঙ্ক পরীক্ষায় মাস্টার তাকে গোল্লা দিয়েছেন। সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক সে একখানা পুরা খাতা লিখেছিল, তো তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই? ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা, সেটা তো প্রায় ঠিকই হয়েছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলেনি। আর ওই যে একটা ডেসিমেল অঙ্ক ছিল, সেটাতে গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল, তাই বলিয়া কি একটা নম্বরও দিতে নাই? আরো অন্যায় এই যে কথাটা মাস্টার মশাই ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন কেন? আরেকবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন তো সে কথাটা রাষ্ট্র হয় নাই। সে যে ইতিহাসে 100-র মধ্যে 25 পাইয়াছে, সেটা বুঝি কিছু নয়? খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়া তাহাকে লজ্জিত হইতে হইবে? সব বিষয়ে যে সকলকে ভালো পারিতে হইবে, তাহারই বা অর্থ কি? স্বয়ং নেপোলিয়নের যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সেবেলা কি? তাহার এই যুক্তিতে ছেলেরা দমিল না, এবং মাস্টারদের কাছে এই তর্কটা তোলাতে তাহারও যে যুক্তিটা খুব চমৎকার ভাবিলেন এমন বোধ হইল না। তখন নন্দলাল বলিল, তাহার কপালই মন্দ, ও নাকি বরাবর তাহা দেখিয়ে আসিতেছে। সেই তো যেবার ছুটির আগে তাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল, তখন বাড়ি শুদ্ধ সকলে হামে ডুবিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল। কেবল বেচারা নন্দলালকেই নিয়ম মতো প্রতিদিন স্কুলে হাজির দিতে হয়েছিল। তারপর যেমন ছুটি আরম্ভ হলো, অমনি তাহাকে
জ্বরে আর হামে ধরিল, ছুটির অর্ধেকটাই মাটি। সেই যেবার সে মামার বাড়ি গিয়েছিল, সেবার তাহার মামাতো ভাইয়েরা কেহ বাড়ি ছিল না, ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো। তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিছুই জানিতেন না। তাহার উপর সেবার এমন দৃষ্টি হইয়াছিল, একদিনও ভালো করিয়া খেলা জমিল না, কোথাও বেড়ানো গেল না। সেই জন্য পরের বছর যখন আর সকলে মামার বাড়িতে গেল, তখন সে কিছুতেই যাইতে চাহিল না। পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল, কোন রাজার দলের সঙ্গে 25টি হাতি আসিয়াছিল, আর বাজি পোড়ানো হইয়াছিল। সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল, তখন নন্দ তাহাকে এক চড় মারিয়া বলিল, যা যা, মেলা বকবক করিস নে। তাহার কেবল মনে হইতে লাগিল, সেবার সে মামার বাড়ি গিয়াও ঠকিল, এবার না গিয়াও ঠকিল। তাহার মতো মন্দ কপাল আর কেহ নাই। স্কুলেও ঠিক তাই, সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য 2-1 প্রাইজ আছে। এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ, কিন্তু ওই দুটার একটাতেও প্রাইজ নাই। অবশ্য সংস্কৃতে সে নেহাত কাঁচা নয়, ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে। চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকে সড়গড় করতে পারে না। ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তাহা তো বেশি দিন নয়। নন্দলাল ইচ্ছা করলে কি তাহাকে হারাইতে পারে না। নন্দ জেদ করিয়া স্থির ধরিল, এবার ক্ষুদিরামকে সে দেখে নেবে। ছোকরা এবছর সংস্কৃতে প্রাইজ পেয়ে ভারী দেমাক করছে, আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল। আচ্ছা, এবার আমি তোকে দেখাচ্ছি। নন্দলাল কাহাকে না জানাইয়া সেই দিন হইতে বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল। ভোরে উঠিয়াই সে হসতি হসত হসন্তি, রাতে অস্থি গোদাবরীর তীরে বিশাল শ্যামলী তরু বলিয়া ঢুলিতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথায় বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন করেন, তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে। এমনকি কখনো ইচ্ছা করিয়া 2-1 ভুল বলে, পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পাইয়া আরো বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে। তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে। নন্দলাল তাহার কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম নিজে যখন 1-1 ভুল করে, তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে, পরীক্ষার সময় অমনি ভুল করলে এবার ওকে সংস্কৃতে প্রাইজ পেতেই হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম করিয়া শিখিলেই পাশ করা যায়। তাহার জন্য নন্দর কোনো ভাবনা নাই। তাহার সমস্ত মনটা রইয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে, অর্থাৎ সংস্কৃতে প্রাইজটার উপরে। একদিন মাস্টারমশাই বললেন, কি হে নন্দলাল, আজকাল বাড়িতে কিছু পড়াশোনা করো নাকি? তা না হলে সব বিষয়েই যে তোমার এমন দুর্দশা হচ্ছে, তার অর্থ কি? বাড়িতে কি পড়ো বলো দেখি। নন্দ আরেকটু হলেই বলিয়া ফেলিত, হ্যাঁ, আগে সংস্কৃত পড়ি, কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া, আগে সংস্কৃত নয় বলিয়া সে ভারী থতমত খাইয়া থামিয়া গেল। মাস্টার মহাশয় এক ধমক দিয়া বললেন, আগে সংস্কৃত না সংস্কৃত নয়, এর অর্থ কি? ক্ষুদিরাম তাড়াতাড়ি উঠিয়া বলিল, কই, সংস্কৃত ও তো কিছু পারে না। শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল।
নন্দ একটু অপ্রস্তুত হইল বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল। পরীক্ষার সময় প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা আর পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করিতেছে। এমন সময় একজন ছোকরা জিজ্ঞাসা করিল, কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ আগে সংস্কৃত। হ্যাঁ না না না, সংস্কৃত নয়। সকলেই হাসিল। নন্দ খুব হো হো করিয়া সেই হাসিতেই যোগ দিল। মনে ভাবিল, বাচ্চা ধন, এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষও হইল। পরীক্ষার ফল জানিবার জন্যে সকলে আগ্রহ করিয়া আছে। নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কি না। তাহার পর একদিন হেডমাস্টার মহাশয় এক তাড়া কাগজ লইয়া ক্লাসে আসিলেন। আসিয়াই তিনি গম্ভীরভাবে বলিলেন, এবার দুই একটা নতুন প্রাইজ হয়েছে, আর অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে। এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়াছেন। ক্ষুদিরাম ইতিহাসের প্রথম হইয়াছে, সেই ওই মেডেলটাই পাইবে। আর সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়। কিন্তু এবার সংস্কৃতে তো কোনো প্রাইজ নাই। হায় হায় হায়, নন্দের অবস্থা তখন শোচনীয়। তাহার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয়। তাহার এত চেষ্টার ফল কিনা এই হইল। কে জানি তো এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না। ইতিহাসের মেডেলটা সেই তো অনায়াসে পাইতে পারিত, কিন্তু তাহার মনে কষ্ট কেহ বুঝিল না। সবাই বলিল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে। নন্দ দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, হায় রে, কপাল মন্দ আমার রে ভাই। স্বর্ণযুগের রূপকথার আজকের পর্ব এখানেই সমাপ্ত। কিন্তু স্বর্ণযুগের রূপকথা শেষ হয়নি, শেষ হয় না। আমরা আবারও ফিরে আসব সামনের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায়। আর আপনারা নিজে তো শুনছেনই, সঙ্গে আপনার পরিচিতদেরও জানান স্বর্ণযুগের রূপকথা, আপনার বেড টাইম রিল্যাক্সেশন।